বিজ্ঞানী সহজ পাঠে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব মৌলের পর্যায়গত ধর্ম নিয়ে, অর্থাৎ শ্রেণী বরাবর এবং পর্যায় বরাবর মৌলগুলির বিভিন্ন পর্যায়গত ধর্ম কিভাবে পরিবর্তিত হয় সেটাই আজকে আমরা আলোচনা করব। প্রথমে আমরা দেখে নিই শ্রেণী বরাবর উপর থেকে নিচে নামা হলে মৌলগুলির ব্যাসার্ধ কিভাবে পরিবর্তিত হয়। তোমরা জানো, আমরা যদি উপর থেকে নিচে নামি, যেমন ধরো হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, দেখো ব্যাসার্ধ কিন্তু ক্রমশ বাড়ে। কারণটা খুবই সহজ। হাইড্রোজেনের একটাই কক্ষ, লিথিয়ামের দেখো দুটো কক্ষ, সোডিয়ামের বেলায় তোমরা দেখতে পাবে আরও একটা কক্ষ সংযোজিত হলো, পটাশিয়ামের বেলা কি দেখতে পাবে আরও একটা নতুন কক্ষ সংযোজিত হলো। ফলে যত তুমি দেখতে পাচ্ছ উপর থেকে নিচে নামা যাচ্ছে, তত কি হচ্ছে, পরমাণুর আকার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, কারণ একটা করে নতুন কক্ষ সংযোজিত হচ্ছে। ফলে তোমরা দেখতে পাবে কি ব্যাসার্ধও ক্রমশ বাড়ছে। তাহলে এ ব্যাপারে আমাদের কারোর দ্বিমত নেই। প্রথম পর্যায়ের মৌলগুলোর বাইরের কক্ষ প্রথম কক্ষ, দ্বিতীয় পর্যায়ের দ্বিতীয় কক্ষ, অর্থাৎ একটা নতুন কক্ষ সংযোজিত হলো। ফলে ব্যাসার্ধ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, কারণ নতুন করে একটা কক্ষ সংযোজিত হচ্ছে। এখন চলে এসো আমরা যদি এই বরাবর যাই, অর্থাৎ লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন, তাহলে ব্যাসার্ধের কী রকম পরিবর্তিত হবে আমরা একটু দেখে নিই। দেখো যত তুমি এদিকে যাবে, আমি এই মাঝের অংশগুলো মুছে ফেলছি, যত তুমি এদিকে যাবে দেখতে পাবে ব্যাসার্ধ ধীরে ধীরে কমছে, ব্যাসার্ধর মান ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। তো এখন প্রশ্ন হচ্ছে কেন হ্রাস পাচ্ছে? কারণ একই পর্যায়ে থাকা মৌলগুলোর বাইরের কক্ষ একই, তাহলে ব্যাসার্ধ কেন কমছে? কারণটা খুবই সহজ। যত তুমি এদিকে যাচ্ছ তত পারমাণবিক ক্রমাঙ্ক এক একক করে বৃদ্ধি পাচ্ছে। পারমাণবিক ক্রমাঙ্ক বৃদ্ধি পাওয়ার অর্থ কি? পারমাণবিক ক্রমাঙ্ক বৃদ্ধি পাওয়ার অর্থ হচ্ছে নিউক্লিয়াসে একটা করে প্রোটন বাড়ছে। এখন নিউক্লিয়াসের যদি প্রোটন বৃদ্ধি পায়, তাহলে নিউক্লিয়াসের আকর্ষণ ক্ষমতা বাড়ছে। এই নিউক্লিয়াসের আকর্ষণ প্রভাবেই ইলেকট্রনটা কি হয়, তার চারপাশে পরিভ্রমণ করে। এখন মাঝে থাকা নিউক্লিয়াসের আকর্ষণ বল যত বৃদ্ধি পাবে, ইলেকট্রন কাছে চলে আসবে। অর্থাৎ প্রত্যেকের বাইরের কক্ষ দ্বিতীয় কক্ষে হলেও যেহেতু এদিক থেকে এদিকে গেলে নিউক্লিয়াসের আধান বাড়ছে, তাহলে কি হবে, ধরো এখানে লিথিয়ামের ক্ষেত্রে কি আছে, 3খানা প্রোটন আকর্ষণ করছে, বেরিলিয়ামের ক্ষেত্রে 4খানা প্রোটন আকর্ষণ করছে, বোরনের ক্ষেত্রে 5খানা প্রোটন আকর্ষণ করছে। তাহলে এখানে ইলেকট্রনগুলো যেখানে ঘুরবে, এখানে ইলেকট্রনগুলো আরও কাছে এসে ঘুরবে, এখানে ইলেকট্রন আরও কাছে এসে ঘুরবে। অর্থাৎ দেখতে পাবে ব্যাসার্ধটা ধীরে 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 কমতে থাকছে। তাহলে আমরা দেখব যে যদি আমরা কোনো পর্যায়ের ক্রমশ বাদিক থেকে ডান দিকে যাই, তাহলে ব্যাসার্ধ ধীরে ধীরে কমতে থাকবে, এবং উপর থেকে নিচে নামি শ্রেণী বরাবর ব্যাসার্ধ ক্রমশ বাড়তে থাকবে। এই ছবিটা যদি তোমাদের চোখে মধ্যে ধরে রাখতে পারো, তাহলে যে কোনো পর্যায়গত ধর্ম তোমরা কিভাবে পরিবর্তিত হবে অনায়াসে বলতে পারবে। যেমন এর পরবর্তী ধর্মে আমরা চলে যাই, যেটাকে বলা হয় আয়নন বিভব বা আয়নাইজেশন এনার্জি বা আয়নাইজেশন পোটেনশিয়াল। সেটাকে এইভাবে সংজ্ঞায়িত করা হচ্ছে, কোনো একক বিচ্ছিন্ন গ্যাসীয় মৌলের সর্ববহিস্থ ইলেকট্রনটিকে বাইরে বের করে একটা একক ধনাত্মক আধান বিশিষ্ট আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হবে ন্যূনতম, তাকেই বলা হবে আয়নাইজেশন এনার্জি বা আয়নন বিভব। এখন প্রশ্ন হচ্ছে যে এটাকে আরও সহজ কথায় কি বলা যায়? সহজ করে বলতে পারি, একটা নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন ঘুরছে কেন? নিউক্লিয়াস
প্লাসের এবং মাইনাসের মধ্যে একটা স্থির তড়িৎ আকর্ষণ বল কাজ করছে। এখন এই আকর্ষণ বলের মান যত বেশি হবে তত ইলেকট্রনকে বাইরে বার করতে গেলে বেশি শক্তি লাগবে। তাহলে আয়নন বিভবকে যদি আমরা সহজ কথায় বুঝতে চাই, এইভাবে বলতে পারি, কোনো মৌলের যে পরমাণু তার বাইরে যে ইলেকট্রনটা রয়েছে সেই ইলেকট্রনটাকে নিউক্লিয়াসের প্রভাবমুক্ত করে সম্পূর্ণরূপে বাইরে বের করতে গেলে যে ন্যূনতম শক্তি তাকে সরবরাহ করতে হবে তাকেই বলা হবে আয়নাইজেশন এনার্জি বা আয়নন বিভব। অর্থাৎ এই ঘূর্ণায়মান বহিস্থ ইলেকট্রনটিকে যদি আমি বাইরে বের করতে চাই তাহলে আমাকে বাইরে থেকে কিছু পরিমাণ শক্তি সরবরাহ করতে হবে। ন্যূনতম যে শক্তি সরবরাহ করা হলে এই ইলেকট্রনটি নিউক্লিয়াসের প্রভাবমুক্ত হয়ে সম্পূর্ণরূপে বাইরে চলে যেতে পারবে তাকেই বলা হবে আয়নন বিভব বা আয়নাইজেশন এনার্জি। সুতরাং আমরা বলতে পারি যেখানে ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মধ্যে আকর্ষণ বল যত বেশি সেই ইলেকট্রনকে বাইরে বার করতে গেলে বেশি শক্তি লাগবে, যেখানে আকর্ষণ বল কম সেখানে কম শক্তি লাগবে। তাহলে দেখো এই ব্যাসার্ধের যে ছবি তোমাদের চোখের সামনে রয়েছে, দেখো উপর থেকে যত তুমি নিচে যাও, দেখো এখানে যদি একটা ইলেকট্রন থাকে আর এখানে যদি একটা ইলেকট্রন থাকে, তাহলে এই দুটো নিউক্লিয়াস এবং এই যে পরমাণুটা রয়েছে, ধরো এখানে আমি যদি লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম করি, তাহলে এখানে নিউক্লিয়াসের কাছে অনেক ইলেকট্রনটা রয়েছে, ফলে এখানে যে আকর্ষণ বল কাজ করছে এখানে আকর্ষণ বলের মান কম, ফলে এখানে অল্প শক্তি দিলে ইলেকট্রনটা বাইরে বেরোতে পারবে, কিন্তু এখানে অধিক শক্তির প্রয়োজন হবে। তাহলে উপর থেকে নিচে নামলে যেহেতু কম শক্তি দিলে ইলেকট্রন বেরোতে পারছে, তাহলে বলতে পারি আয়নন বিভব উপর থেকে নিচে নামলে শ্রেণী বরাবর কি হয়, হ্রাস পায়। আর যদি তুমি এই বরাবর যাও, দেখো নিজেই বুঝতে পারছো এখানে নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে যে আকর্ষণ বল রয়েছে এখানে আকর্ষণ বলের মান আরও বেশি, কারণ আকার ক্রমশ ছোট হচ্ছে। তাহলে আকার যদি ক্রমশ ছোট হয় তাহলে নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বল বাড়বে, ফলে সেই ইলেকট্রনটাকে বাইরে বার করতে গেলে আমাদের বেশি শক্তি লাগবে। তাহলে এই বরাবর কি হচ্ছে, আয়নন বিভব বৃদ্ধি পাচ্ছে। তাহলে উপর থেকে নিচে নামলে আমাদের যেহেতু কম শক্তি দিলেই ইলেকট্রন বেরোতে পারে, তাহলে আয়নন বিভবের মান কম, আর যত আমি পর্যায় বরাবর বাদিক থেকে ডান দিকে যাব তত আয়নন বিভবের মান বৃদ্ধি পাবে। এবার চলে এসো পরবর্তী ধর্ম, ইলেকট্রন আসক্তি, ইংরেজিতে বলা হয় ইলেকট্রন অ্যাফিনিটি। সেটা কি, ইলেকট্রনের প্রতি আসক্তি। তাহলে যে মৌলের ইলেকট্রনের প্রতি আসক্তি বেশি, যে ইলেকট্রনকে ধরে রাখতে পারবে, সেটা কি হবে, তার ইলেকট্রন আসক্তি বেশি হবে। এটাকে এইভাবে সংজ্ঞায়িত করা হয়, কোনো একক বিচ্ছিন্ন গ্যাসীয় মৌলের সর্ববহিস্থ কক্ষে একটি ইলেকট্রনকে স্থাপন করা হলে যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকেই বলা হয় ইলেকট্রন আসক্তি ওই মৌলটির। আমরা দেখতে পেলাম ইলেকট্রনকে বাইরে বের করতে গেলে, অর্থাৎ আয়নন বিভবের ক্ষেত্রে শক্তি বাইরে থেকে সরবরাহ করতে হয়, আর ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে কি করতে হয়, বাইরে শক্তি নির্গত হয়। অর্থাৎ একটা আর একটার বিপরীত প্রক্রিয়া। ইলেকট্রন বাইরে বের করতে গেলে শক্তি সরবরাহ করতে হচ্ছে, অর্থাৎ এটি কি, এটি হলো তাপগ্রাহী প্রক্রিয়া। আর ইলেকট্রন আসক্তির বেলায় তাপ বেরিয়ে যাচ্ছে, ফলে এটি তাপমুচি প্রক্রিয়া। মনে রাখবে সাধারণত এই কথাটাই বলা যায় যে মৌল ইলেকট্রন পেয়ে যত সুস্থিত হবে সে তত বেশি শক্তি বাইরে ছাড়বে, অর্থাৎ বর্জিত হবে সেই মৌল থেকে। সুতরাং যে মৌলের ইলেকট্রন আসক্তি বেশি তার বর্জিত শক্তির মানও তত বেশি। তাহলে ইলেকট্রন আসক্তি কী হবে তোমরা অনায়াসে বলতে পারবে। দেখো এই বরাবর যদি আমি যাই, ইলেকট্রনের প্রতি আসক্তি বললাম, তাহলে যত আমি এই বরাবর যাব কি হবে, ইলেকট্রনকে ধরে রাখার ক্ষমতা বাড়ে, তাহলে বলতে পারি এই বরাবর গেলে ইলেকট্রন আসক্তি ক্রমশ বৃদ্ধি পাবে। আবার উপর থেকে নিচে নামা হলে দেখো ইলেকট্রনকে ছাড়ার প্রবণতা বাড়ছে, সুতরাং
যত আমি নিচের দিকে যাব ইলেকট্রন আসক্তি কমবে। তাহলে ওপরের দিকে গেলে ইলেকট্রনকে নেওয়ার ক্ষমতা বাড়ে, ইলেকট্রন আসক্তি বাড়ে, নিচের দিকে গেলে ইলেকট্রন আসক্তি কমে। এই বরাবর গেলে ইলেকট্রনকে নেওয়ার ক্ষমতা বাড়ে, ফলে ইলেকট্রন আসক্তি বাড়ে। এই বরাবর গেলে বলা বাহুল্য ইলেকট্রন আসক্তি কমবে। এই কারণেই দেখো আমরা যদি লিখি লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, এই যে মৌলগুলো আমরা লিখলাম, দেখো এদিকের মৌলগুলো কি করতে চায়, ইলেকট্রন যত তুমি এইদিকে যাবে ইলেকট্রন ছাড়তে চায় মানে এরা সব পজিটিভ হতে চায়। আবার এদিকের মৌলগুলো দেখো সব নেগেটিভ হতে চায়। তাই জন্য আমরা বলতে পারি এই মৌলগুলোর অনেক বেশি তড়িৎ ঋণাত্মক বা ইলেকট্রোনেগেটিভ, আর এদিকের মৌলগুলো কি বলতে পারি, তড়িৎ ধনাত্মক বা ইলেকট্রো পজিটিভ। আর একটা কথা এখানে আমরা শিখব, এরপরে যে ধর্মটা আমরা পড়ব সেটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি। দেখো তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি এই কথাটা যেটা আমরা আলোচনা করছি এটা অনেকটা ইলেকট্রন আসক্তির সঙ্গে সমতুল্য। কীরকম বলা হচ্ছে, এইভাবে সংজ্ঞায়িত করা হচ্ছে, যখন কোনো মৌল অন্য কোনো মৌলের সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে তখন ওই মৌলটি যে বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোড়ের প্রতি যে আপেক্ষিক টান অনুভব করে সেই টানকেই বলা হবে তার তড়িৎ ঋণাত্মকতা। একটা উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দেওয়া যাক। ধরো তোমরা সমযোজী বন্ধন সম্পর্কে পড়েছো বা পড়বে। ধরো HCl, এর মাঝখানে এটা হলো বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোড়। সমযোজী বন্ধনের শর্ত অনুসারে এই জোড় মাঝে থাকার কথা, দুজনেই একটা করে ইলেকট্রন দিয়েছে, তারা সমভাবে ব্যবহার করার কথা। কিন্তু কার্যত পক্ষে দেখা যায় ক্লোরিনের ইলেকট্রন টানার ক্ষমতা বেশি। যেহেতু ক্লোরিনের ইলেকট্রন টানার ক্ষমতা বেশি, তাহলে এই ইলেকট্রন জোড় দেখো এর নিউক্লিয়াসও কিন্তু টানছে, কিন্তু ক্লোরিনের ইলেকট্রন টানার ক্ষমতা হাইড্রোজেনের নিউক্লিয়াসের থেকে বেশি। ফলে এই ইলেকট্রন জোড় বেশ খানিকটা ক্লোরিনের দিকে চলে গেল। এই ক্লোরিন পরমাণু যে আপেক্ষিক টান অনুভব করলো এটাকেই আমরা বলতে পারি তড়িৎ ঋণাত্মকতা। মোটামুটি বলা যায় যার ইলেকট্রন আসক্তি বেশি তার তড়িৎ ঋণাত্মকতাও বেশি। শুধু মনে রাখতে হবে ইলেকট্রন আসক্তি কিছু পরিমাণ শক্তিকে বোঝায়, অর্থাৎ ইলেকট্রন যখন এসে বসছে কি পরিমাণ শক্তি সেখানে নির্গত হচ্ছে, তাহলে কিছু পরিমাণ শক্তিকে বোঝায়। কিন্তু এটা হচ্ছে আপেক্ষিক টান, দুটো মৌলই টানছে কিন্তু একটার তুলনায় একটা কত বেশি টানছে সেটাই হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। সুতরাং এর কিন্তু কোনো একক থাকবে না। মোটামুটি আবারও বলছি, ইলেকট্রন আসক্তি যার বেশি তড়িৎ ঋণাত্মকতাও তার বেশি। তাহলে দেখো যত আমি এদিক বরাবর যাব তত আমরা কি বলতে পারি, মৌলগুলির তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়, আর যত আমি উপর থেকে নিচের দিকে নামবো তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পায়। আমরা এর পরের যে ধর্মে যাব খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে জারণ ধর্ম এবং বিজারণ ধর্ম। দেখো জারণ এবং বিজারণ কাকে বলে সেটা তোমরা ইলেকট্রনীয় মতবাদে পড়েছো। ইলেকট্রন বর্জন করার অর্থ হচ্ছে জারণ, আর ইলেকট্রন গ্রহণ মানে হচ্ছে বিজারণ। কিন্তু মৌলের জারণ ধর্ম, মৌলের যে জারণ ধর্ম নিয়ে আমরা আলোচনা করতে চলেছি, মৌলের জারণ ধর্ম বলা হবে অন্যকে জারিত করার ক্ষমতা বা অন্যকে বিজারিত করার ধর্মের নিরিখে। অর্থাৎ কোনো মৌল যদি অন্যকে কত বেশি জারিত করতে পারে সেটা তার জারণ ধর্মের পরিচয়, আর কোনো মৌল অন্য কোনো মৌলকে কতটা বিজারিত করতে পারে সেটা তার বিজারণ ধর্মের পরিচয়। তাহলে সোজা করে বলি, কোনো মৌলের ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা যত বেশি তার জারণ ধর্ম তত বেশি, আবার কোনো মৌলের ইলেকট্রন বর্জন করার ক্ষমতা যত বেশি হবে তার বিজারণ ক্ষমতাও তত বেশি হবে বা বিজারণ ধর্মও তত বেশি হবে। তাহলে দেখো আবার সেই ব্যাসার্ধের ছবিটা যদি আমরা মাথায় রাখতে পারি, জারণ ধর্ম কার বেশি হবে বা বিজারণ ধর্ম কার বেশি হবে সেটা আমরা অনায়াসেই বলতে পারবো। কিভাবে? দেখো তোমরা দেখলে এই বরাবর গেলে কি হচ্ছে, ইলেকট্রনকে নেওয়ার ক্ষমতা বাড়ছে, অর্থাৎ ইলেকট্রন আসক্তি বাড়ছে, অর্থাৎ ইলেকট্রনকে নেওয়ার ক্ষমতা বাড়ছে। তার মানে
এই দিকে যত আমরা যাব তত ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা যেহেতু বেশি, তাহলে অন্যকে জারিত করার ক্ষমতা বেশি। সুতরাং এই বরাবর গেলে জারণ ধর্ম বৃদ্ধি পায়। আবার উপর থেকে নিচে গেলে কি হয়? ইলেকট্রন বর্জন করার ক্ষমতা বাড়ে, ফলে অন্যকে বিজারিত করার ক্ষমতা বাড়ে। সুতরাং উপর থেকে নিচে গেলে বিজারণ ধর্ম মৌলের বৃদ্ধি পায়। তাহলে আমরা দেখতে পেলাম যত আমি বাদিক থেকে ডান দিকের দিকে যাব মৌলগুলির তত বেশি জারক অর্থাৎ জারণ ধর্ম বৃদ্ধি পাবে। এই জন্য অক্সিজেন, ফ্লুরিন এগুলো হচ্ছে তীব্র জারক পদার্থ। আর যত এদিকে তোমরা যাবে তত বিজারণ ধর্ম বৃদ্ধি পাচ্ছে, বা এদিকে গেলেও আমরা দেখতে পাচ্ছি বিজারণ ধর্ম বৃদ্ধি পাচ্ছে। এবার চলে এসো পরবর্তী আমরা যেটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ধাতব এবং অধাতব ধর্ম। দেখো, ধাতু আমরা কাকে বলবো? ধাতুর তো অনেক রকম বৈশিষ্ট্য রয়েছে, তার মধ্যে তাপ পরিবহন করতে পারে, তড়িৎ পরিবহন করতে পারে। দেখো, তড়িৎ পরিবহনটাকে যদি আমরা ধরে নিই, তড়িৎ পরিবহনের কাজটা কোনো মৌলের কে করে থাকে? ওই মৌলের বহিস্থ যে মুক্ত ইলেকট্রন তারাই তড়িৎ পরিবহনের কাজ করে। তাহলে ইলেকট্রন যত মুক্ত অবস্থায় থাকবে তত কি হবে? সে এক জায়গা থেকে এক জায়গায় স্থানান্তরিত হয়ে তড়িৎ পরিবহনের কাজটা করতে পারবে। আর যেখানে ইলেকট্রন যত আবদ্ধ থাকবে তত সে তড়িৎ পরিবহন ক্ষমতা তার কম হবে। তাহলে তোমরা দেখো, আবার সেই ব্যাসার্ধের ছবিটার নিরিখেই তোমরা বলতে পারবে উপর থেকে যত আমি নিচে যাচ্ছি তত আকার বাড়ছে, ইলেকট্রন ক্রমশ ছেড়ে দেওয়ার প্রবণতা তার বাড়ছে। যেহেতু নিউক্লিয়াসের সঙ্গে ইলেকট্রনের আকর্ষণ বল কম, ফলে ইলেকট্রন অনেক বেশি মুক্ত, অনেক বেশি ঘুরে বেরিয়ে ইলেকট্রন তড়িৎ পরিবহনের কাজ করতে পারবে। অন্যদিকে যত তুমি পর্যায় বরাবর বাদিক থেকে ডান দিকে যাবে, কি দেখতে পাবে? নিউক্লিয়াস ইলেকট্রনকে ধরে রেখেছে, ফলে ইলেকট্রন আর ঘুরে বেরিয়ে তড়িৎ পরিবহন করতে পারছে না। এই জন্যই যত আমি এই বরাবর যাব কি হবে? অধাতব ধর্ম বৃদ্ধি পায়। তাহলে বলা বাহুল্য, এদিকে গেলে ধাতব ধর্ম বৃদ্ধি পায়, এইদিকে গেলে অধাতব ধর্ম বৃদ্ধি পায়। তাই জন্যই দেখো এইগুলো সব অক্সিজেন, ফ্লুরিন, নাইট্রোজেন এগুলো সব অধাতু। আবার এদিকে দেখো লিথিয়াম, বেরিলিয়াম, বোরন এইগুলো মোটামুটি ধাতুতে আমরা ফেলতে পারি। আবার উপর থেকে নিচে গেলে কি হচ্ছে? ইলেকট্রন ছাড়ার প্রবণতা বাড়ছে, ইলেকট্রন মুক্ত হওয়ার প্রবণতা বাড়ছে, ফলে ধাতব ধর্ম বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা দেখলাম পর্যায় বরাবর বাদিক থেকে ডান দিকে গেলে অধাতব ধর্ম বৃদ্ধি পায়, শ্রেণী বরাবর উপর থেকে নিচে নামা হলে ধাতব ধর্ম বৃদ্ধি পায়। এবার এখান থেকে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে পারি। আমরা জানি বিভিন্ন মৌলের অক্সাইড পাওয়া যায়, সেই অক্সাইডগুলির মধ্যে যে অক্সাইডগুলির ধাতুর অক্সাইড সেগুলি ক্ষারকীয় হয়, যেগুলি অধাতব অক্সাইড হয় সেগুলি আম্লিক প্রকৃতির হয়। যেমন ধরো, আমি এটা মুছে দিচ্ছি, তোমরা জানো এই বরাবর গেলে অধাতব ধর্ম বাড়ছে। ধরো আমি সোডিয়ামের এই মৌলগুলো নিচ্ছি, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার। দেখো, এই বরাবর যত আমি যাচ্ছি পর্যায় বরাবর তত কি হচ্ছে? এদের অধাতব ধর্ম বৃদ্ধি পাচ্ছে। এখন এদের করেসপন্ডিং যে অক্সাইড, এদের যে অক্সাইডগুলো আমরা পাবো, ধরো যোজ্যতা অনুসারে যদি লিখি সোডিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, সিলিকন ডাইঅক্সাইড, ফসফরাসের অক্সাইড, যোজ্যতা অনুসারে বিভিন্ন হয়েছে। দেখবে এদিক বরাবর যত আমি যাব আম্লিক ধর্ম বৃদ্ধি পাবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পেলাম যত আমি কি যাব, এই বরাবর যাব তত কি হবে? এদের অক্সাইডগুলি আম্লিক প্রকৃতির হবে। এই জন্য দেখো এইগুলো হচ্ছে আম্লিক অক্সাইড, সালফিউরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড তৈরি করে। এগুলো আবার NaOH, ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড তৈরি করে। আবার মাঝে যারা রয়েছে তারা দেখো ধাতু অধাতুর মাঝামাঝি, ফলে অ্যালুমিনিয়াম অক্সাইড, সিলিকন ডাইঅক্সাইড এগুলো
কিছুটা অ্যাসিডের মতো আচরণ করে, কিছুটা ক্ষারের মতো আচরণ করে, ফলে এদেরকে বলা হয় উভধর্মী অক্সাইড। আবার যদি তুমি নিচের দিকে যাও, ধরো ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, টনসিয়াম, বেরিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এদের করেসপন্ডিং যে তুমি অক্সাইডগুলি পাবে, ওপর থেকে নিচে গেলে কি হয়, ধাতব ধর্ম বৃদ্ধি পায়। ফলে এই অক্সাইডগুলি কি হবে, যত তলার দিকে যাবে ক্ষারকীয় প্রকৃতির হবে, ক্ষারীয় ধর্ম বা ক্ষারকীয় ধর্ম বৃদ্ধি পাবে। তাহলে আমরা কি দেখলাম, অক্সাইডগুলির ক্ষেত্রে উপর থেকে নিচে যাওয়া হলে আমরা কি দেখতে পাচ্ছি, ক্ষারকীয় ধর্ম বৃদ্ধি পাচ্ছে। আর অক্সাইডগুলির ক্ষেত্রে যদি আমরা পর্যায় বরাবর বাদিক থেকে ডান দিকে যাওয়া হয়, তাহলে আম্লিক ধর্ম বৃদ্ধি পাচ্ছে। তোমাদের যেগুলো আলোচনা করলাম এগুলো সবই মাধ্যমিক স্তরের জন্য। সব ধর্মগুলিরই অনেক সময় ব্যতিক্রম দেখা যায়, যেমন ইলেকট্রন আসক্তি, যেমন আয়নন বিভব, সেগুলো তোমরা আরও উঁচু ক্লাসে উঠলে পড়বে। আর যে কথাটা দিয়ে আমরা শেষ করব সেটা হচ্ছে, এমন কিছু মৌলের ধর্ম আছে যেগুলো পর্যায়গত ধর্ম নয়, যেমন চুম্বক ধর্ম, যেমন তেজস্ক্রিয়তা, মৌলের বর্ণ, মৌলের দ্রাব্যতা, মৌলের গন্ধ, এগুলো কিন্তু পর্যায় বরাবর বা শ্রেণী বরাবর নিয়ম মাফিক কোনো পরিবর্তন ঘটে না। ধন্যবাদ সকলকে।